দর্শক, স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে। সাথে আছি আমি মাসুদুর রহমান। আমরা আজকে কথা বলবো মুখোমুখি অনুষ্ঠানে একেবারে একটি ভিন্ন বিষয় নিয়ে। মহান স্বাধীনতার মাস চলছে। আসলে স্বাধীনতার মাস, যারা আমাদের মুক্তিযুদ্ধের শুরু যে মাসে, সে মাসে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি বেঞ্চ উদ্যোগ গ্রহণ করেছেন এবং গোটা মার্চ মাস জুড়ে তারা এই মামলাগুলো শুনবেন বলে ঠিক করেছেন। যেটি অনেক বিজ্ঞ আইনজীবীরা বলছেন যে স্বাধীনতার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর জন্য এটি একটি ভিন্ন উপায়, একেবারেই ভিন্ন উদ্যোগ। কারণ হাইকোর্টে এরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছেন সংশ্লিষ্ট কোর্টের ডিএজি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। জনাব আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাবো, আসলে কি তাগিদ থেকে, কি তাড়না থেকে দুইজন বিচারপতি মহোদয় এই উদ্যোগটি গ্রহণ করলেন স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য? ধন্যবাদ। স্বাধীনতার মাস, মার্চ মাস, অগ্নিঝরা এই মার্চের আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমি 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোন যারা স্বাধীনতাহানির শিকার হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চের দিবাগত রাত্রে 26শে মার্চের প্রত্যুষে মহান স্বাধীনতার ঘোষণা করেন এবং তার ফলশ্রুতিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশ আজকে যাদের অবদান, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমরা সম্মান করি। এবং আপনি যথার্থ বলেছেন, মহামান্য হাইকোর্টের যে দ্বৈত বেঞ্চ, বিচারপতি FRM নাজমুল হাসান সাহেব, উনি একজন মুক্তিযোদ্ধা এবং সেই সময় উনি মুক্তিযুদ্ধের জন্য সংগঠক হিসাবেও কাজ করেছেন। উনি বীরত্বের পরিচয় দিয়েছেন এবং অবদান রেখেছেন দেশ জাতির জন্য। তার এই চেতনাবোধ এবং আরও একজন মাননীয় বিচারপতি আছেন সংশ্লিষ্ট কোর্টে, KM কামরুল কাদের সাহেব, উনিও মুক্তিযুদ্ধের প্রতি, স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাদের এই মহত্ব এবং তাদের এই অনুভূতি থেকেই ওনারা চান যে জাতির এই শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা আছেন, তারা যেন আইনের আশ্রয় লাভে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন। উপরন্ত তারা যেন আইনের এই আশ্রয়ে অগ্রাধিকার ভিত্তিতে তাদের যে দাবি হোক বা তাদের যে আইনগত প্রতিকার হোক, যেন তারা বিনা বাধায় তড়িৎভাবে প্রতিকারটা পেতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই ওনারা এই মার্চ মাসের প্রথম থেকেই যতদিন কোর্ট থাকবে, ওনারা আলাদাভাবে কার্যতালিকায়, হাইকোর্টের কার্যতালিকায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটি পোর্শন রেখেছেন এবং সেই পোর্শনটা অন্য যে কোনো ম্যাটারের চেয়ে অগ্রাধিকার দিয়ে ওনারা প্রথমে মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো শুনবেন, এরপরে ওনারা অন্যান্য বিষয়ে তাদের কার্যতালিকা যথারীতি ওনারা সেটা ফলো আপ করবেন। এক্ষেত্রে আমরা দেখলাম যে আজকে 13 তারিখ, এখন পর্যন্ত প্রায় শখানিকের উপর মামলা তারা নিষ্পত্তি করেছেন, যেখানে আমরা দেখেছি যে মামলাগুলো নিষ্পত্তি হতে হয়তোবা আরও 6 মাস থেকে 8 মাস, 1 বছর পর বা 1.5 বছর 2 বছর লেগে যেত। এই যে ভিন্নধর্মী উদ্যোগ মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর ক্ষেত্রে, আমরা এর আগে কখনো কি এরকম দেখেছি হাইকোর্টে? আপনি খুবই সুন্দর বলেছেন। শুধু 6 মাস বা 1.5 বছর 2 বছর না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি মামলা শুনানি হতে দীর্ঘ সময়, বছরের পর বছর লেগে যায়। যদি এই ধারাবাহিকতায় ওনাদের মামলাগুলো শুনানি হতো, তাহলে ওনাদের দেখা যায় যে এখন যারা মুক্তিযুদ্ধ আসলে করেছেন, ওনাদের বয়স হয়ে গেছে। স্বাধীনতার আজকে 50 বছর, প্রায় 50 বছর হতে চলেছে। তো এই বৃদ্ধ বয়সে মামলা চলাকালীন সময়ে আমরা সংবাদ পেয়েছি যে অনেকে মারাও গেছেন, খুবই দুঃখজনক। তো ওনারা যে উদ্যোগ নিয়েছেন, তাতে এই দীর্ঘসূত্রিতার বাইরে এসে তাদের তড়িৎভাবে যেন জীবদ্দশায় ওনাদের যে সম্মান, যে প্রতিকারের জন্য, আইনের আশ্রয় লাভের জন্য ওনারা এসেছেন, সেটা যেন ওনারা পান, সেটারই ব্যবস্থা ওনারা করেছেন। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ওনারা যদিও অগ্রাধিকার ভিত্তিতে এই মামলাগুলোর শুনানি করছেন এবং অন্যান্য হাইকোর্টের যারা মাননীয় বিচারপতিবৃন্দ আছেন, তারাও কিন্তু অত্যন্ত সম্মানের সাথে গুরুত্ব সহকারে মুক্তিযোদ্ধাদের মামলাটা বিশেষভাবে বিবেচনা করেন, অন্তত শুনানির জন্য।
ব্যারিস্টার আব্দুল আল মাহমুদ, আমরা আবারও আপনার কাছে ফিরবো, আমরা একটা বিরতি নেব। দর্শক, কথা বলছিলাম স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের যে সম্মান জানিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ বিশেষভাবে মামলাগুলো শুনছেন সেটি নিয়ে আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো বিরতির পর। সাথে থাকুন দর্শক, আবারও স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে। সাথে আছে আমি মাসুদুর রহমান। কথা বলছিলাম মহান মুক্তিযুদ্ধের মাস, স্বাধীনতার মাসে হাইকোর্টের একটি বেঞ্চের একেবারে ব্যতিক্রমী একটি উদ্যোগ। সেটি হলো যে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে একেবারে ভিন্নভাবে তাদের মামলাগুলো শোনার ব্যবস্থা করেছেন। যে মামলাগুলো নিষ্পত্তি হতে, শুনানি শুরু হতে হয়তো বা 1.5 থেকে 2 বছর লেগে যেত, সেগুলো এই স্বাধীনতার মাসে তারা শুনবেন বলে ঠিক করেছেন। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল আল মাহমুদ বাশার। আপনাকে আবারও স্বাগত। আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে এই যে মামলাগুলো শুনানি হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মামলা, তারা মামলা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, চাকরি ম্যাটার অথবা কখনো নিজস্ব জায়গা জমির মামলা। এক্ষেত্রে যদি প্রতিপক্ষ কখনো ভাবে যে তিনি মুক্তিযোদ্ধা, কোর্ট তাকে তার মামলাগুলো বিশেষভাবে শুনছেন, এক্ষেত্রে কি হবে? তাদেরকে কি আইনিভাবে, তারা কি আইন বহির্ভূতভাবে তারা রায় পাবেন, এরকম কিছু? এটার চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নেই, এই ধরনের ভাবনার কোনো সুযোগ নেই। আর তাদের যে মামলার মূলত বিষয়গুলো আমরা দেখেছি, সেগুলো দেখা গেছে যে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা। অনেক সময় তাদের সনদগুলো নিয়ে প্রশ্ন হয়, অভিযোগ আসে যে উনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, বা পঙ্গু মুক্তিযোদ্ধা উনি ছিলেন কিনা। উনি পঙ্গু মুক্তিযোদ্ধা হিসাবে কোনো প্লট বা কোনো বিশেষ সুবিধা, কোনো দোকান উনি পেয়েছেন রাষ্ট্র থেকে, যদি দেখা যায় যে উনি পঙ্গু মুক্তিযোদ্ধা না, তখন সেটা বাতিল করা হয়। বা উনি মুক্তিযোদ্ধা না, এই প্রশ্নতে তাদের সনদটা বাতিল করা হয়। এই বিষয়ে মূল মামলাগুলো এসছে। এখানে ওই ধরনের প্রতিপক্ষের সুযোগটা কম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন মুক্তিযোদ্ধা, ওনার 2 জন স্ত্রী আছেন, উনি মারা গেছেন, ওই সন্তানদের মধ্যে বা স্ত্রীদের মধ্যে ওই যে সুবিধাটা, রাষ্ট্রীয় সুবিধা উনি পেয়েছিলেন, সেটা নিয়ে মামলা হয়। এখানে পক্ষ প্রতিপক্ষের বিষয়। আর একটা জিনিস, মামলাটা শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হচ্ছে। মামলার রায় হবে সেই মামলার বিষয়বস্তু বিশ্লেষণ করে আইনের মধ্যে থেকে। উনি মামলা জিততেও পারেন, মামলা হারতেও পারেন। এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নাই। শুধুমাত্র মামলাটা যে শুনানি করে মামলার যেটাই রেজাল্ট আসুক, যে ফলই আসুক, যে সিদ্ধান্তই আসুক, সেটা উনি ওনার জীবদ্দশায় বা একটা আইনগত প্রতিকারের ওনার যে অধিকার আছে, সেটাই ওনারা শুধু দেওয়ার চেষ্টা করছেন। এর বাইরে কোনো ধরনের অনুকম্পা দেখানোর বা কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখানোর সুযোগ নেই। আমরা আজও শুনছিলাম কোর্ট বলছিলেন যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানো কোর্টের দায়িত্ব, কোর্টের এই বিষয়গুলো কোর্ট বলছিলেন। একটি বিষয় আমরা জানতে চাই যে একসময় কিন্তু মুক্তিযোদ্ধাদের কারা মুক্তিযোদ্ধা হবেন না হয়নি, এটি নিয়ে বিতর্ক ছিল, প্রক্রিয়া থেমে গিয়েছিল একসময় 75 পরবর্তী সময়ে। এখন আবার কিন্তু সেই বিতর্কটা নেই, এখন প্রকৃত মুক্তিযোদ্ধারা আছেন। এই যে বিতর্ক থেমে যাওয়ার মাঝখানে এই যে আদালতে আসা, আদালত ব্যতিক্রম উদ্যোগ নিলেন, এখানে কি রাষ্ট্রপক্ষ হিসেবে আপনাদের কি স্বস্তি জায়গা আছে কিনা? কারণ হলো যে আপনাদের এখন ভেরিফাই করতে সুবিধা হয় যে এনারা মুক্তিযোদ্ধা, ওনারা মুক্তিযোদ্ধা না, আপনারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেলে হয়তোবা পেয়ে যান। এখানে কি রাষ্ট্রপক্ষের কোনো ইয়ে আছে যে স্বাধীনতা? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর মুক্তিযোদ্ধারা যখন বিভিন্ন চাকরিতে ছিলেন, ওনারা চাকরি ফেলে জীবনের ঝুঁকি নিয়ে, চাকরির ঝুঁকি নিয়ে ওনারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। স্বাধীন দেশে আসার পরে জাতির জনক কিন্তু তাদেরকে ডাবল প্রমোশন দিয়ে, ইনক্রিমেন্ট দিয়ে ওনাদেরকে আবার চাকরিতে বহাল করেছিলেন। এবং খুবই দুঃখজনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে যে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসে, সেই সময় আমরা দেখেছি খুব দুঃখের সাথে যে মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের হয়রানি করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন কোনো তাদের বিরুদ্ধে কাজ নাই। তারা একটা সময় জয় বাংলা স্লোগান বলতে ভয় পেত। যে জয় বাংলা স্লোগান উচ্চারিত করে এই দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে, 3 লক্ষ মা বোন এই জয় বাংলা স্লোগানের জন্য শ্লীলতাহানির শিকার হয়েছে। সেই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে এমন কোনোভাবে হয়রানি করার হয় নাই। তারা যে বাসস্থানে থাকতো, সরকারিভাবে অনেক বাসস্থান দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের, সেগুলোকে পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়েছে। এবং আপনি আরও জিনিসটা জেনে থাকবেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেনাবাহিনীতে যত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল, বীর মুক্তিযোদ্ধারা ছিল, বেছে বেছে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। এবং জিয়াউর রহমান উনি হত্যার পরেও, ওনার হত্যাকাণ্ডের পরেও যে একটি গোপন বিচার হয় সামরিক আদালতে, সেখানে 13 জনের ফাঁসি দেওয়া হয় এবং সেই 13 জনই ছিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমরা বারবার দেখেছি মুক্তিযোদ্ধাদের উপরে আঘাত আসতে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন 97-96 সালের উনি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেন,
তারপরেই কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানে উনি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা প্রদান, মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান প্রদান, মুক্তিযোদ্ধারা মারা গেলেও তাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার উনি ব্যবস্থা করেছেন। এর চেয়ে একজন মুক্তিযোদ্ধার আর কি প্রাপ্তি থাকতে পারে। এরপরে দ্বিতীয় মেয়াদে যখন 2008 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, আবার মুক্তিযোদ্ধাদের উনি সেই ভাতা বৃদ্ধি করলেন এবং পরবর্তীতে আবারও বৃদ্ধি করেছেন। সেক্ষেত্রে এবং হ্যাঁ, এই যে আজকের যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এটি কিন্তু আসলে একেবারে ব্যতিক্রমী একটি উদ্যোগ। আমরা যেটার কথা বলছিলাম, আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে আমরা চাই যে এই যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর জন্য যে এই ধরনের উদ্যোগ হাইকোর্টের অন্যান্য বেঞ্চগুলো তা গ্রহণ করবে। মিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, আমরা আবারও আলোচনা করবে, তবে বিরতির পর ফিরে এসে আমরা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বায়ু দূষণ নিয়ে কথা বলবো। যে বায়ু দূষণ নিয়ে হাইকোর্ট আজকে ক্ষোভ প্রকাশ করেছে সেটি নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, কথা বলছিলাম জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে বিশেষভাবে সম্মানিত করে হাইকোর্টের একটি বেঞ্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে বিশেষভাবে মামলা শুনানির উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা এখন একটা বিরতিতে যাব, বিরতিতে ফিরে এসে আবারও কথা বলবো। ততক্ষণ আমাদের সাথে থাকেন। দর্শক, আবারও স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে। সাথে আছে আমি মাসুদুর রহমান। কথা বলছিলাম জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মামলাগুলো বিশেষভাবে বিশেষ উপায়ে শোনার হাইকোর্টের যে বেঞ্চ, সেটি নিয়ে কথা বলছিলাম। যে মুক্তিযোদ্ধাদেরকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে প্রাধান্য দিয়ে যে মামলার শুনানি হচ্ছে সেটি নিয়ে। তবে আমরা এবার একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো যে হাইকোর্টের একই বেঞ্চ আজ কিছু ঢাকার আবহাওয়া নিয়ে, ঢাকার বায়ু দূষণ নিয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ডিএজি আব্দুল আল মাহমুদ বাশার। আমরা আপনার কাছে জানতে চাই যে হাইকোর্টের আজকে অসন্তোষ জানিয়েছেন যে ঢাকার যে বায়ু দূষণ হচ্ছে সেটি নিয়ে সব সিটি কর্পোরেশন বলেন, রাজুক বলেন অথবা পরিবেশ অধিদপ্তর বলেন, সব পক্ষের যে ব্যর্থতা সেটিকে আমলে নিয়ে কিন্তু কোর্ট অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন যে কেউই তাদের কাজটি ঠিকমতো করছে না। কোর্ট কি বলতে চেয়েছেন? আসলে all security measures has taken by the environment departments and the government, but still the court thinks that it is not satisfactory and they up to the mark. সরকার তাদের সমস্ত রকম পদক্ষেপ এবং পরিবেশ অধিদপ্তর ওনারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় আদালত যে নির্দেশনাগুলো দিয়েছেন এবং আইনানুগভাবে যেগুলো ওনারা প্রতিপালনে বাধ্য, সবই নেওয়া হয়েছে। তারপরে কিছু কিছু জায়গায় হয়তো বা ওনাদের আরও কিছু আমাদের করণীয় এ ধরনের ওনাদের মনে হতেই পারে এবং সেই বিষয়গুলো ওনারা বারবার বলেছেন যে আমাদের বাংলাদেশ এখন মনে রাখতে হবে যে স্মরণতীত কালের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন এই সরকারের সময় এখন হচ্ছে। বাংলাদেশের মানুষ কখনো চিন্তাও করে নাই যে এই ধরনের যে আমাদের ফ্লাইওভারগুলো হয়েছে বা আমাদের যে রাস্তা প্রশস্তকরণের কাজ হচ্ছে, ঢাকা সিটির মধ্যে আপনি যদি একটু তাকিয়ে দেখেন, পুরো ঢাকা সিটি এখন কিন্তু একটা উন্নয়নের জোয়ারের মধ্যে মহাসড়কে আছে। বাশার, আমি কিন্তু কোর্ট কিন্তু বলেছেন যে আমাদের উন্নয়ন প্রয়োজন, যে মেট্রো রেল আছে সেটি প্রয়োজন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটিও প্রয়োজন, সেটির কথা বলেছেন। কিন্তু কোর্ট বলেছেন যে আমাদেরকে পরিবেশটাও ঠিক রাখতে হবে। কোর্টের কনসার্নের জায়গায় কিন্তু পরিবেশ অবশ্যই ওনারা বিশেষভাবে জোর দিয়েছেন দুইটা জায়গায়, একটা হলো মেট্রো রেল আর একটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। ওনারা যে কোম্পানিগুলো করছে এখানে কিন্তু আসলে কোম্পানিগুলোর যখন স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট থাকে বা ওনাদের ওয়ার্ক অর্ডার থাকে সেখানে কিন্তু বলাই থাকে যে এই উন্নয়নমূলক কাজ করতে গেলে ওনাদের পরিবেশগুলোকে রক্ষার জন্য বা বায়ু দূষণ রোধের জন্য অন্যান্য সব ধরনের সিকিউরিটি অ্যান্ড সেফটি মেজার্সগুলোর জন্য ওনারা কী ধরনের ব্যবস্থা নেবেন। ওনারা সেটাই বলেছেন যে এই উন্নয়ন কাজগুলো হোক, কিন্তু যেন বায়ু দূষণটা না হয়, ধুলি যেন বাইরে চলে না আসে, ওনাদের যে কনস্ট্রাকশন যে ম্যাটেরিয়ালসগুলো থাকবে সেগুলো যেন যত্রতত্র পড়ে না থাকে, সেগুলো যেন ওনারা তাদের কর্ম যে এরিয়া আছে তার মধ্যে যেন ওনারা রাখতে পারেন, এই বিষয়গুলো ওনারা আলোকপাত করেছেন। তো আমি একটা জিনিস বলতে চাই, আমরা কোর্টেও বলেছি যে পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যেই যতগুলো প্রাইভেট কোম্পানিগুলো আছে, ডেভেলপার্স কোম্পানিগুলো আছে যারা বড় ধরনের কাজ করে থাকেন, তাদের সবাইকে নোটিশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যারা নোটিশের ভায়োলেশন করেছেন, মহামান্য আদালতে যে নির্দেশনা ছিল সেগুলোর ব্যত্যয় ঘটিয়েছেন, তাদের সবাইকে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও যদি কেউ মহামান্য আদালতের বা এই যে আইনের যে ব্যত্যয় যদি হয়ে থাকে, অবশ্যই মোবাইল কোর্ট আছে পরিচালিত হচ্ছে, তারা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবেন এবং এই ব্যাপারে সরকার এবং পরিবেশ অধিদপ্তর অত্যন্ত আন্তরিক। এবং মনে রাখতে হবে একটি বিষয়, আমি একটু বিষয় বলি, সেটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য কিন্তু কোর্ট বলেছেন যে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য হলেও আমাদের এই বায়ু দূষণটা রোধ করা দরকার। এই বিষয়টি নিয়ে আমি আপনাকে বলছিলাম যে আসলে
ভবিষ্যৎ প্রজন্ম যেন বায়ু দূষণের শিকার ঢাকা মহানগরীর ভিতরে তারা যেন না হয়, সে বিষয়টি নিয়ে কোর্ট কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। না, অবশ্যই বায়ু দূষণ আসলে একটা রিপোর্টের বিষয় ওনারা এই বিষয়টার মন্তব্য করেছেন। এখানে গ্রিন পিস এবং এয়ার ভিজুয়াল এই দু একটা সংস্থা ওনারা একটা রিপোর্ট দিয়েছেন এবং সেখানে এসছে যে এই শ্রীলঙ্কা সেখানে 32.5 মানে বায়ুর যে মাত্রা, দূষণের মাত্রা। আব্দুল আল মাহমুদ, আমাদের সময় একেবারেই শেষ। আপনার সাথে এই বিষয় নিয়ে হয়তো পরবর্তীতে অন্য কোনো আর দিন আবারও কথা বলবো। আজ এই পর্যন্তই। দর্শক, কথা বলছিলাম সুপ্রিম কোর্টের একটি ব্যতিক্রমী উদ্যোগ, উচ্চ আদালতে যে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য মামলা পরিচালনার বেঞ্চ, সেটি নিয়ে, এবং কথা বলছিলাম বায়ু দূষণ নিয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।